কমলদা যখন দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে এলো, পৌলমী তখন বেশ ছোট, ক্লাস 5-এ পড়ে। পৌলমী কলমদার একমাত্র মেয়ে। আমি সেদিন কমলদার বাড়িতেই উপস্থিত। ওপরের ঘরে পৌলমীকে পড়াচ্ছিল। তখন পড়াতে পড়াতে কথাটা কানে এসেছিল, ওরে উলুদে, নতুন বউ এসেছে। আরে ও বড় বউমা, কোথায় গেলে সব? নতুন বউকে বরণ করতে হবে যে। কথাটা শুনে পৌলমী বলেছিল, ওই এসে গেছে, একবার গিয়ে দেখে আসি। জানো মাস্টার মশাই, আজ আমার বাবার বিয়ে করতে গিয়েছিল। তুমি বসো, আমি একটিবার দেখে চলে আসব বলে পৌলমী দৌড় দিয়েছিল। আমি ছিলাম পৌলমীর গৃহশিক্ষক। পৌলমীকে পড়ালেখা শেখানোর দায়িত্বটা পৌলমীর বাবা অর্থাৎ কমলদা দিয়েছিল আমার ওপরে। সে কোন ছোটবেলায় পৌলমীকে হাতে ধরে অওয়া ককা শেখানোটা আমাকেই করতে হয়েছিল। পৌলমীর মা পৌলমীর পড়াশোনা শেখানোর দায়িত্ব কোনো কালেই নেয়নি। আর কলমদারি বা টাইম কোথায়? সকালে অফিসে বেরিয়ে গিয়ে রাতে বাড়ি ফেরা। পৌলমীকে পড়াশোনার সূত্রেই কমলদার বাড়িতে অনেক ঘটনাই আমার জানা। হবে না কেন? দীর্ঘ কয়েক বছর ধরেই তো কলমদার বাড়িতে আমার আসা যাওয়া। সেদিন পড়াতে গিয়ে পৌলমীর ঠাকুমার কথাটা কানে যেতেই আমি উঁকি মেরে জানালার দিকে দেখেছিলাম। সত্যি তো, বাপরে, বেশ টোপর মাথায় দিয়ে ধুতি পাঞ্জাবি পরে কমলদা পাশের রয়েছে। লাল টকটকে বেনারসি কমলদার নতুন বউ। কমলদার মা নতুন বৌমাকে বরণ করতে বলে শুনেছিলাম। সুখী হও মা, যুগ যুগ ধরে স্বামীর ঘর করো। যেহেতু এটা দ্বিতীয় বিয়ে, তাই আর ঘটা করে অনুষ্ঠান করেনি। মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে কাজটা সমাধান করেছিল কমলদা। তবে কমলদা আবার বিয়ে করাতে খবরটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। গ্রামের দিকে বেশিরভাগ মানুষই সবাইকে চেনে। সবার মুখে মুখে তখন একটাই কথা, কমল চাটুর্যে আবার বিয়ে করেছে। গ্রামে কমলদাকে চেনে না এমন কেউ নেই। গ্রামের মধ্যে সরকারি চাকরি করা মানুষ বলতে তখন হাতে গোনা 2-3 জন। তার উপরে কমলদা ভালো চাকরি করে, স্টেশন মাস্টার। একই গ্রামে থাকলেও কমলদাদের পাড়াটা আলাদা ছিল। ওদের পাড়াটার নাম ছিল চাটুর্যে পাড়া। কমলদা যখন প্রথম বিয়ে হলো তখন আমি কলেজে পড়েছি। সে তো মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল। বিয়ের একদিন আগে থেকে নহবত বসেছিল। গ্রামের বেশিরভাগ লোকেরই নিমন্ত্রণ ছিল। কমলদার প্রথম বিয়েটা সুখের হয়নি। বিয়ে করেছিল আসানসোলের দিকে রামচন্দ্রপুর নামক একটি গ্রামে। কমলদার শ্বশুর বাড়ি ছিল বেশ বনেদি পরিবার। রামচন্দ্রপুরের বাণিজ্য বাড়ির বেশ নামডাক। আশেপাশের মানুষ প্রায় সকলেই ব্যানার্জি বাবু বাড়িকে চিনত। শুনেছি কমলদার ছোট মামি ঘটকালি করেছিল। ছোট মামার সাথে কমলদার শ্বশুর দুজনে একসঙ্গে চাকরি করতেন। কমলদার শ্বশুরই কমলদার ছোট মামাকে বলেছিলেন, একটা ভালো ছেলে দেখে দিও তো আমার মেয়ের জন্য। কমলদার মামা বলেছিল, আমার নিজেরই তো ভাগনা আছে, আমার বড়দির ছোট ছেলে, রেলে চাকরি করে, দেখতে পারো তাহলে। মাত্র 1 মাসের কথায় বিয়ের কথাবার্তা মিটে গিয়ে কমলদার সাথে বিয়েটা হয়ে যায়। মেয়েটির নাম ছিল মৌমি। মৌমি তখন কত বয়স হবে? ওই 18-19। কমলদার বয়স তখন প্রায় 30 বা তার বেশি। বয়সেরও একটা ব্যবধান ছিল। মৌমি বেশ সুন্দরী, সবাইকেই বলতে শুনেছিলাম তখন। চাটুর্যে পাড়ার মধ্যে সব থেকে সুন্দরী কমলের বউ। সুন্দরী হলে কি হবে? বিয়ের 2 দিন পর কমলদার বউ ওই বাড়ি ছেড়ে চলে গেল বাপের বাড়ি। গোটা গ্রাম জেনে গেল কমলদার বউ পালিয়ে গেছে। কমলদা আর কমলদার বাড়ির লোক জানেই না কি কারণে এমন ঘটনা ঘটল। বিয়ের পরের দিন বাড়িতে আসার পর থেকেই এক অস্বাভাবিক আচরণ করছিল কমলদার নতুন বউ। সবাই ভেবেছিল নতুন পরিবেশে এসেছে বলে হয়তো এই ধরনের আচরণ করছে। হঠাৎ চলে যাওয়াতে সবার মনে খটকা লেগে গিয়েছিল একটা। সে যাই হোক বুঝিয়ে সুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে নতুন বউকে। ফিরিয়ে আনলে কি হবে? আচরণের কোনো রকম পরিবর্তন দেখা দিল না। কমলদাও তো বুঝতে পারছে না কি কারণে
কয়েকদিন এইভাবে কাটানোর পর কমলদা একদিন রাতে নতুন বউকে জোর জবরদস্তি করতে নতুন বউ মানে মৌমি বলেছিল, আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করিনি আর কোনোদিনও মানতেও পারবো না। এটা জেনে রাখো, মন থেকে কোনোদিনও তোমাকে ভালোবাসতেও পারবো না। এমন কথা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল কমলদা। কি বলছো এইসব? বিয়ে করলে কেন তাহলে? কে বলেছে আমি বিয়ে করেছি? আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোমার এ বিয়েতে ইচ্ছে ছিল না? না, আমার ইচ্ছে ছিল না, বাবার জন্য বিয়ে করতে হয়েছে। সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি যদি এই বিয়েটা না করি তাহলে বাবা আত্মহত্যা করবে বলেছিল, সেই জন্য বিয়েটা করি। কোনো প্রবলেম থাকলে বিয়েটা আগেই তো বলতে পারতে, আমি নিজেই বিয়েটা করতাম না। আমাকে তো বলতেই দেওয়া হয়নি, বাবা আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে রেখেছিল, তাই আমি আমার অমতে বিয়েটা করেছি। স্বামী হিসাবে তোমাকে কোনোদিনও গ্রহণ করতে পারবো না, কারণ আমি যাকে ভালোবাসি তার দেওয়া এই আংটিটা আমি এখনো পরে আছি, আর তাকেই আমি মনে প্রাণে ভালোবাসি। তো তাকেই বা বিয়েটা করলে না কেন? আমি তো তাকেই বিয়ে করতে চেয়েছিলাম, বাড়ি থেকে মেনে নেয়নি আমাদের সম্পর্কটা। আমার অনেক দিনের প্রেম, সে মানুষটাকে জানো? আমার বৌদির দাদা নির্মাল্য, ওকে আমাকে খুব ভালোবাসে। 4 বছরের সম্পর্ক আমাদের। ভালোবেসে এই আংটিটা ওই আমাকে পরিয়েছে। সেই ভালোবাসার অপমান আমি করতে পারবো না। যতদিন আমি থাকবো আমার মনে নির্মাল্য থাকবে, ততদিন আর কেউ থাকবে না। তোমার বাবা এই এত বড় সত্যিটা লুকিয়ে গেছেন। আমি তো কোনো অন্যায় করিনি, আমার জীবনটা নষ্ট করে দিল এইভাবে। সেটা আমার বাবাকে গিয়ে বলো। এখন বলে কি আর করব? বিয়েটা যখন হয়েই গেছে তখন মেনে দুজনকেই নিতে হবে, এটা বোঝবার চেষ্টা করো অন্তত। এইটুকু ভেবে নিয়ে মৌমি বলেছিল, ঠিক আছে, বাইরে থেকে সবাই জানবে আমি তোমার বউ, কিন্তু মন থেকে তোমাকে ভালোবাসতে পারবো না। তাহলে বাইরে থেকেই জানুক সবাই। দয়া করে তুমি কখনো চলে যেও না বাড়ি ছেড়ে, খারাপ দেখায় সেটা। তাছাড়া আমরাও তো একটা মান সম্মান আছে। চিন্তা নেই, আমি কখনোই আর বাপের বাড়ি যাব না। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না, তবে আমার থেকে তুমি বেশি কিছু এক্সপেক্ট করবে না। আমি কিন্তু আমার মতোই চলবো। কমলদাও প্রতিজ্ঞা করেছিল সেদিন কোনোদিনও শ্বশুর বাড়ি যাবে না আর। শ্বশুর মশাইয়ের এই হঠকারী সিদ্ধান্তকে মনে মনে ঘৃণা করেছিল কমলদা। বিয়ের পর থেকেই কমলদা যেন একটু জন্য অন্য রকম হয়ে যেতে লাগলো। হাসি মুখ ভাবটা চলে গেল। নতুন বিয়ে করে মনে একটু শান্তি নেই। কমলদাকে সব কথা বলে দেওয়ার পর থেকেই কমলদা বউ বাইরে লোকের কাছে 2-1 বছর এমন আচরণ করলো, বুঝতেই পারলো না কেউ কিছু। একদিন কমলদা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে সব ব্যাপারটা খুলে বলতে সেই বন্ধু বলেছিল, এসব কোনো সমস্যা নয়, দেখবি একটা বাচ্চা নিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। জীবনে এমন প্রেম অনেকেরই থাকে। এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা মৌমি প্রথমে রাজি ছিল না। কমলদার কথা রাখতে মৌমি শর্ত দিল, বলল, তোমার বাচ্চার মা আমি হতে পারি, তবে বাচ্চা মানুষ করার দায়িত্ব আমার নয়। আমি যতটুকু পারবো ততটুকু করব, তার থেকে বেশি জোর করতে পারবে না। কথাগুলো হয়তো মুখে বললেও মেয়ে হবার পর থেকে একজন মা হিসাবে যতটুকু করার দায়িত্ব সবটুকু করেছে কমলদার বউ। মেয়ের যখন 2 বছর বয়স হলো তারপর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে দিয়েছিল অতিরিক্ত ভাবে। এতটাই করতে থাকলো যেটা বাড়ির সকলের চোখে লাগতো। যতদিন যায় ততই অন্যরকম হয়ে যেতে থাকে। মৌমির মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো কোনো কাজই করতো না। মেয়েকে দেখাশোনা সবকিছুই করতো কমলদার মা। সংসারে কাজকর্ম করতেন না খুব একটা,
করলেও সব কিছু যেন কেমন এলোমেলো করে রাখতেন। কমলদা যেদিন বাজার করে নিয়ে আসতো, একদিন সব কিছু রান্না করে দিত, ঘরের মধ্যে ইচ্ছে করে জল ঢেলে রাখতো, ভিজে জামা কাপড় বাইরে না মেলে ঘরের ভেতরে টাঙিয়ে দিত। সবসময় যেন একটা উদাসীন ভাব। কমলদার সাথে যখনই ঝগড়াঝাটি হতো তখনই নির্মাল্যর প্রসঙ্গ টেনে আনতো মৌমি। এই ধরনের আচরণের কারণটা যে কি সেটা এতদিন বাড়ির লোক জানলেও পরের বাইরের সবাই জেনে গিয়েছিল। ততদিন অনেকগুলো বছর কেটে গেছে, আর এই সব কিছু কমলদার মতো মানুষ নির্বাককে সহ্য করত। কোনোদিন কোনো কিছু বলতো না, বরং ভালোবাসতেই চেষ্টা করে গিয়েছিল শেষ দিন পর্যন্ত। কমলদা চেষ্টা করেও সারা জীবন নিজের কাছে আর রাখতে পারেনি নিজের বউকে। দিনের পর দিন কত অন্যায় আচরণ করেছে, সেটা কমলদা একা নয়, বাড়ির সকলেই মানিয়ে নিয়ে থেকেছে কমলদার বউ মৌমিকে। কতবার যে সুসাইড করতে গেছে তার হিসেব নেই। তাই তো বাড়ির সকলেই চোখে চোখে রাখতো মৌমিকে। বিয়ের 12 বছর পরেও কমলদার বউ তার প্রেমিক নির্মাল্যর ভুলতেই পারেনি। নির্মাল্য খারাপ ছেলে ছিল না, মৌমি ভীষণ ভালো ছেলে ছিল। মৌমির যখন বিয়েটা হলো সেই বছরই কলেজের চাকরি পায়। নির্মাল্যের পরিবার এই সম্পর্কটা মেনে নিলেও মৌমির বাবা মা মেনে নেয়নি এই সম্পর্কটা। আত্মীয়তার মধ্যে এই সম্পর্কটা কখনোই মানা যাবে না এমনটা ভেবেই মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়। ভেবেছিল বিয়ে দিয়ে দিলে সব সমস্যা মিটে যাবে। ভালোবাসা এমন এক অনুভূতি, যদি সত্যিকারের কাউকে বাসা যায় তাহলে মন থেকে কখনোই ভালোবাসাটা চলে যায় না। ভালোবাসার শক্তি এমনই, পৃথিবীর অনেক মূল্যবান জিনিস তুচ্ছ হয়ে যায় তখন। তাই মৌমির বিয়ে হয়ে যাবার মন থেকে মেনে নিতে পারেনি নির্মাল্য। ভালোবাসাটা এতটাই দামি ছিল তার কাছে, জীবনে আর কেউকে নিয়ে এসে নতুন জীবন শুরু করার কথা ভাবতে পারেনি। কিছু ভালোবাসা বোধহয় এমনই হয়, যা একান্ত, যা ভীষণ ব্যক্তিগত, আর সেটাই হয়তো মৌমির বাবার ভাবিয়েছে। নির্মাল্য নিজে বিয়েটা করে নিলে মৌমি হয়তো মনকে বোধ দিতে পারত। নির্মাল্য জানিয়ে দিয়েছে সে কখনো আর বিয়ে করবে না, শুধুমাত্র নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবনটা একা থাকতে চায়। মৌমি বারবার ছোট হয়ে যাচ্ছিল নিজের কাছে, তাই বিয়ের 12 বছর পরেও নিজেকে ক্ষমা করতে পারেনি। জীবনের স্বাদ জলাঞ্জলি দিয়ে একদিন ভোরবেলা অন্ধকারে গায়ে আগুন দেয় চিরকুটে লিখে গিয়েছিল কিছু কথা। একজন যদি ভালোবাসার জন্য একটা ত্যাগ করে দিতে পারে, তাহলে আমি বা কেন পারবো না। নির্মাল্য ত্যাগের কাছে আমি হেরে গেছি। মৌমি মারা যাওয়ার খবর পেয়ে শেষ দেখা করতে নির্মাল্য এসেছিল। অনেকেই কানাকানি করছিল নির্মাল্যকে দেখে। নির্মাল্য হাতে তখন একগুচ্ছ গোলাপের লাল পাপড়িগুলো দিয়ে পোড়া ক্ষত শরীরটার ওপর বিছিয়ে দিতে দিতে বলেছিল, আমাকে এভাবে হারিয়ে দেবে বুঝতে পারিনি। এপারে তো দেখা হলো না, ওপারে নিশ্চয়ই দেখা হবে। এভাবেই যে কত ভালোবাসা হারিয়ে গেছে তার হিসেব কে রাখে? ভালোবাসাগুলো থেকে যায়, ভালোবাসা কখনো মৃত হয় না। আর প্রথম প্রেম তো ভোলা কঠিন। মানুষ যখন প্রেমে পড়ে যায়, সে প্রেমটা যদি সত্যিকারের প্রেম হয়, তার সাথে আজীবন থাকার স্বপ্ন যদি মনে গেঁথে যায়, তাকে ঘৃণা করলেও কখনোই তাকে ভোলা যায় না। তারপর থেকে কত বছর কেটে গেছে। কমলদার পরবর্তী জীবনটা ভালোই কেটেছিল। কমলদার দ্বিতীয় বউ হিসেবে জীবনে যাকে পেয়েছিল, সে মানুষটা ছিল সত্যিকারের জীবন সঙ্গী। কমলদার মেয়েকেও নিজের মেয়ে হিসেবে আপন করে নিয়েছিল। তখন পৌলমীকে পড়াতে গিয়ে পৌলমীর মুখেই নতুন মায়ের গল্প শুনতাম। পৌলমী আমাকে বলতো, জানো মাস্টার মশাই, আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। কমলদা কবে রিটায়ার করে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে অবশ্য এখন ভালো চাকরি করে। জীবনে কত ঘাত প্রতিঘাত সত্ত্বেও 75 বছর বয়সেও এখনো হাসি খুশি দেখি। যখন দুজন মানুষ একসঙ্গে একে অপরের হাত ধরে হেঁটে বেড়ায়, তবে আজও খারাপ লাগে নির্মাল্যর জন্য, খারাপ লাগে মৌমির জন্য। বাবা মায়েদের জেদের জন্য হারিয়ে গেল দুটো জীবন। নির্মাল্য দুটো চোখ যেন
আজও খুঁজে বেড়াই মৌমিকে, হয়তো বলে আমি আছি, শুধু তুমি ছিলে না। সমাপ্ত। গল্পে তুমি ছিলে না। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য।